নমস্কার। নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এক সপ্তাহের মধ্যে 4বার বাংলাদেশকে সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। সেখানে ইউনূস সরকারের আমলে যেভাবে সংখ্যালঘুদের বাড়ি ঘর দোকান আক্রমণ চলছে, ভারত বারবার তার প্রতিবাদ করছে। ভারতের বিদেশমন্ত্রী বলছেন, ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র বলছেন। শুধু ভারত নয়, এখন আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক স্তরেও এর প্রতিবাদ হচ্ছে। যেমন আমেরিকায় ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রাক্তন কমিশনার জনি মুর হোক, ব্রিটিশ এমপি জব ব্ল্যাকমেল হোক, সবাই ব্ল্যাকমেল, তারা সবাই মিলেই কিন্তু এর বিরোধিতা করছেন যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হোক, এবং সেটা দেখার দায়িত্ব ইউনূস সরকারের, তারা সেই দায়িত্ব পালন করুন। উল্টো দিকে ইউনূস সরকার পুতোটাই বলছে না, সব কুছ ঝুট হ্যায়। উল্টে ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। আজ আমরা যেটা আলোচনা করছি, যেদিকে যাচ্ছে বাংলাদেশটি, কোন পথে এগোচ্ছে। যখন শেখ হাসিনা চলে গেলেন বা দেশ ছাড়তে বাধ্য হলেন, সেই সময় বলেছিল যে গণতন্ত্র ফিরবে, আইনের শাসন ফিরবে। অগাস্ট থেকে আজকে নভেম্বর মাস, বাংলাদেশ আজকে কোন পথে চলেছে, আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের এখানে আলোচনার জন্য তিনজন অতিথি আছেন, এবং তিনজন অতিথি আছেন তিন দেশ থেকে। আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম কামরুল্লাহ, আছেন বাংলাদেশ থেকে। আমাদের সঙ্গে কানাডা থেকে আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইলা আহমেদ লোপা, এবং আমাদের সঙ্গে আছেন কলকাতা থেকে রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী। তিনজনকেই স্বাগত আমার চ্যানেলে। আপনাকেও শুভেচ্ছা কামরুল জানাই। হ্যাঁ, অশেষ কৃতজ্ঞতা। কামরুলদা, অশেষ হ্যাঁ। হ্যাঁ, কৃতজ্ঞ। বলুন আজকে বাংলাদেশের পরিস্থিতি কি, আপনাকে দিয়ে শুরু করছি। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি অবস্থা? উম, অসংখ্য ধন্যবাদ। যে আজকে বাংলাদেশ নিয়ে সারা বিশ্বে নানাভাবে আহ, আলোচনা সমালোচনা এবং আহ, বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে সংখ্যালঘু, তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের পর্যবেক্ষণের বিষয়ে লক্ষ্য করলাম জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন কয়েকজন। এটি আবার বাংলাদেশের পক্ষে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সেখানে দ্বিমত পোষণ করেছেন। কিন্তু যে দ্বিমত পোষণ করা আর ফোরামে ওঠা দুটোর মধ্যে একটি বিষয় না হুম। ঘটলে সেটা কিন্তু ওঠে না। ফলে সরকারকে আজকে নজর দিতে হবে এই সংখ্যালঘুর বিষয়টি এত সহজ করে একটা বিবৃতি দিয়ে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডে নিশ্চয়ই বিচার হবে এবং সেই আইনগত দিক থেকে বিচার করতে হবে। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়ার আগেই প্রক্রিয়ার মধ্যে যে সেটাকে ইসকনকে বন্ধ ঘোষণা করা, ভারতের সাথে বৈরী প্রভাব তৈরি করা, আন্তর্জাতিক বিশ্বে একটি বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে আজকে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা যদি দেখি যে বাংলাদেশে কতগুলো প্রবণতা, এখন একটি প্রবণতা আমরা লক্ষ্য করলাম, কে বা কারা ঢাকার একটি বুয়েটে, মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গেটের ছোট যে গেট, সেখানে ভারতের একটি পতাকাকে ফেলে দিয়ে তার উপর দিয়ে কয়েকজন হেঁটে গিয়ে সেটাকে ভাইরাল করে দিয়েছে। ঠিক একইভাবে আবার দেখলাম যে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে আমাদের বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশনারের কার্যালয়ের সামনে সেখানে বাংলাদেশের পতাকা সেখানে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। দুটো ঘটনাই আমাদের একটি বৈরী প্রভাব তৈরি করছে। এখন এই বৈরী প্রভাব থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আমাদের যারা সরকারে আছেন, উপদেষ্টা পর্ষদে আছেন, তারা কি সেই বৈরী প্রভাব থেকে উত্তরণের জন্য ইতিবাচক কি ভূমিকা নিয়েছে? বরং আমরা দেখলাম যে উগ্র বক্তব্যের ঢেউ, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা আছে এবং ধর্মী মৌলবাদকে যারা লালন করে, তারা এটাকে সেটাকে এক উগ্র একটা বক্তব্যের মধ্য দিয়ে, যেমন লেবাননে ঘটে আজকে আজকে লেবানন, সিরিয়া, এই সমস্ত মুসলিম কান্ট্রি কি সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে? এমনকি যারা এই দেশের পাকিস্তানের পক্ষে বলছে যে সেখানে পাকিস্তানে কি সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে? বাংলাদেশে প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, শিল্প কলকারখানা বন্ধ হয়েছে। বাংলাদেশ আক্রমণের শিকার হচ্ছে শুধু সংখ্যালঘুরা নয়, প্রগতিশীল যারা বুদ্ধিজীবী, যারা সংস্কৃতি সেবী, তারাও আক্রমণের শিকার হচ্ছে। এবং সরকারের যে সমস্ত সাংস্কৃতিক অঙ্গনকে লিড করে প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে বলা হচ্ছে, আমাদের দেশে একজন প্রখ্যাত নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা মামুনুর রশিদ
একটা জ্যেষ্ঠ নাগরিক তিনি, তাকে বলা হলো, এবং ফেরদৌসী মজুমদার, তাকে বলা হলো যে না, আপনারা অভিনয় করবেন না, এই সরকারের এই জায়গায় এসে অভিনয় করবেন না। তার অর্থ কি? আজকে একদিকে সংখ্যালঘু, আরেকদিকে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের এবং লেখক শিল্পীদেরকে তাদেরকে কিন্তু আট- আটকে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারত, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে উত্তপ্ত থাকলে ভারতের সাথে আমাদের চারিদিকে ভারতের আমাদের বর্ডার, ভারতের ওপারে আমাদের বংশধররাও আছেন, তাদের বংশধররা এপারে আছেন। ফলে যখন একটি জায়গায় আঘাতপ্রাপ্ত হয় কিন্তু পার্শ্ববর্তী জায়গায় তাদের পরিবার পরিজনরা বসবাস করেন। আমরা তো কয়েক মাস আগেও দেখেছি যে এত বৈরী অবস্থা আমাদের সেখানে ছিল না। তো এই অবস্থা থেকে আপনার, উত্তরণের আমি জানতে চাইছি আজকের সর্বশেষ পরিস্থিতি কি, তারপরে আমি আজকে দিদির কাছে যাচ্ছি। সর্বশেষ আজকে পরিস্থিতি কি? সর্বশেষ পরিস্থিতি হলো যে জামাত গতকাল একটা ঘোষণা দিয়েছে যে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। অর্থাৎ এই হুম। ষড়যন্ত্রটাকে আজকে বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করানোর জন্য, এটা বাংলাদেশের ভিতরেও যারা সরকারে আছে বা বাইরের হুম। একটি চক্রান্তও আছে, যে ভারত বাংলাদেশকে মুখোমুখি করার একটা প্রবণতা। প্রবণতাটা কেন? সামনে হলো বিজয়ের মাস বাংলাদেশের। এই বিজয়ের হুম। মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে কিন্তু সেই দিকে হুম। তারা ধাবিত হয়েছে। তো আমি নিশ্চয়ই, আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই। ভারত আমাদের প্রতিবেশী শুধু নয়, আমাদের অনেকের পরিবারের সাথে আত্মীয়তার বন্ধন আছে। ফলে আমাদের মুক্তিযুদ্ধের যে আহ, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের জন আকাঙ্ক্ষা, কিন্তু ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের বেশ কিছু অংশ তারা এই আকাঙ্ক্ষার সাথে ঐক্যবদ্ধ। এখন একটা প্রশ্ন যে অনেক সময় বলে দিচ্ছে যে একেবারে ঢালাও বাংলাদেশের 14 কোটি মানুষ হলো যে ভারতের বিপক্ষে, এই ধরনের প্রবণতাগুলো হলে এক ধরনের বলা যায় যে উগ্রবাদিতার বহিঃপ্রকাশ না, জন্ম নিচ্ছে। জন্ম আমরা তো নিচ্ছে। আপনার কাছে আসবো আবার। দিদি, আমরা যেটা প্রশ্ন যে, ধরুন আগে, এখন বাংলাদেশে মাত্র সংখ্যালঘু এসে দাঁড়িয়েছে 8%-এরও কম, জি। কমতে 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 যে জায়গায় আছেন। আপনার পরিবার আহ, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে ছিল, আপনার বাবা জড়িয়ে ছিলেন। সেখান থেকে আজকে আপনি কানাডা এসেছেন। এই যে ওখানে যে ক্রমাগত যে আক্রমণ, এবং তারপরে যেটা হচ্ছে, ধরুন এই যে সংখ্যালঘুদের যেটা বলা হচ্ছে, এটা সংখ্যালঘুদের ওপর আক্রমণ নয়, এরা সবাই আওয়ামী লীগ করতো আর কি, ক্রোত্তা আওয়ামী লীগের ওপর, সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে অর্থাৎ সংখ্যালঘু মানেই আওয়ামী লীগ, এবং তারা সবাই হচ্ছে বাংলাদেশ বিরোধী। কিভাবে দেখছেন পুরো বিষয় নিয়ে যে ন্যারেটিভটা ক্রিয়েট করা হচ্ছে, কি বলবেন? আপনি ধন্যবাদ দাদা, আমাকে ডাকবার জন্য, কথা বলবার সুযোগ করে দেবার জন্য। আপনি আম, 5ই অগস্টের পর থেকে আপনি প্যাটার্নটা দেখেন, যখন নাকি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, চলে যেতে বাধ্য হলেন দেশ ছেড়ে। তারপরে প্রথমেই ওরা কি করলো? গণভবন অ্যাটাক করলো। আমাদের 32 নম্বর কিন্তু একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার প্রতীক। ওখানে শত শত, মানে উম, ইতিহাস, সমস্ত কিছু আছে, বঙ্গবন্ধুর সমস্ত কিছু, ওখানকার ফোনটা পর্যন্ত। হ্যাঁ, ওখান দিয়ে বঙ্গবন্ধু কথা বলেছেন, মানে আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস কিন্তু ওই 32 নম্বর থেকে শুরু। এই যে শুরু হলো, সমস্ত স্বাধীনতার সবকিছু ভেঙে দেওয়া হলো, প্যাটার্নটা দেখেন। তারপরে আমাদেরকে, আমি সংখ্যালঘু শব্দটা আসলে বলতে হয়, আমরা আমরা বাংলাদেশের মানুষ, আমরা সংখ্যালঘু হব কেন? এখানে ধর্ম আলাদা হতে পারে, মুসলিম ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের লোক। আমরা কেন একটা পার্টিকুলার ধর্ম যাদের সংখ্যায় কম তাদেরকে সংখ্যালঘু বলে বলে? যাই হোক, এটা এখন সিদ্ধই হয়ে গেছে। তো ওনাদের উপরে গত 4 মাসে, এই আগেও চলেছে, বাট গত 4 মাসে আপনি যদি পেপার, আপনি দেখেন এগুলা, আর সোশ্যাল মিডিয়া, সব জায়গায় যেভাবে ওরা মানে নিগ্রহের শিকার হলো। এবং পাহাড় থেকে ধরে, নট অনলি যে হিন্দু ধর্মাবলম্বী, না, বৌদ্ধ বৌদ্ধদেরও করা হচ্ছে। ধর্মাবলম্বী, হ্যাঁ, হ্যাঁ, বৌদ্ধদেরও করা হচ্ছে। কিন্তু সবাইকে। সেখানে এরা বলছে যে আর কি, ভারতকে যে জবাব দিয়েছে এবং জি। রাষ্ট্রসংঘেও যেটা বলেছে বাংলাদেশ, জি। সেখানে বলছে না, এটা পুরোটাই মিথ্যাচার হচ্ছে আর কি, চক্রান্ত হচ্ছে, ভারত বাড়াবাড়ি করে দেখাচ্ছে। জি। সেটাই আর কি হ্যাঁ, বাংলাদেশের বক্তব্যটা তাই, বাংলাদেশ ইউনূস সরকারের। হ্যাঁ, কারণ এটা এটা যদি সত্যি মানে উনি যেটা বলতে চাচ্ছেন ভারত বাড়িয়ে বলছে, সেটাই যদি হবে, তাহলে আপনি যে এখন চিন্ময় প্রভু,
যাকে নাকি আটক করা হলো, ওনারা কি করেছে? ওনারা একটা ওনাদের দাবি দাওয়া নিয়ে ওনারা একটা খুবই শান্তিপূর্ণ একটা অবস্থান করে ওনারা ওনাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের করেছে। ওনারা কোনো সহিংসতা করেনি। এইটা তো বাংলাদেশের কনস্টিটিউশনে কোনো জায়গায় লেখা নাই যে আমি আমার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে পারবো না, তাই না? তাহলে ওনাকে আটক করা হলো কেন? যেখানে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়, কোনো আইন নাই, কোনো বিচার নেই, সেখানে উনি পতাকা অবমাননাকে, আসলে না, প্রথম এই 53 বছরে প্রথম হিন্দু ধর্মাবলম্বীরা নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে, হুম, ঘুরে সব দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে, হ্যাঁ, এই প্রথম হুম, নিজের অধিকার চেয়েছে। সেই হুম, চাওয়াটাকে, মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। আর এই হুম, উনারদের যে এই আচরণ, এই যে আচরণ, তা থেকেই তো বোঝা যায় এটা সত্য না মিথ্যা। যেহেতু ওনারা ভারতকে জবাব দিয়েছেন এটা সর্বৈব মিথ্যা, মিথ্যা না সত্য, তাহলে তো ওনাদের আচরণ, ওনারা তো তাহলে এটা সলভ করবে। সলভ না হুম, করে একে আটক, তাকে ধরা, পুলিশ পাহারা দিতে হয়, পূজার সময় যে মঞ্চে উঠে হিন্দুদের মঞ্চে উঠে কোরআন শরীফের গান গাচ্ছে, যাই হোক মুসলিম ধর্মের গান, আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে। আপনি হুম, বাদ দেন, গুজব বাদ দিয়েও তো আপনি 20%ও যদি ধরেন, আপনি সেই ভয়াবহ সিচুয়েশন। হুম। ওনাদের আচরণ, এভরি অ্যাকশন হ্যাজ এ কনসিকোয়েন্সেস। ওনারা যা করছে, ওনারা যা যা বলছে, তার সাথে ওনাদের কার্যকরণের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাহলে এটা ওনারা রিজলভ করার চেষ্টা করতো, ওনারা হুম, বোঝার ঠিক। চেষ্টা করতো আসলে কেন হচ্ছে। ওনারা তাহলে ওনাদের এই এই অ্যাকশনের রেজাল্টটা এরকম হবে? ওনাকে আটক করার মানেটা কি? অনেক বড় যদি বড় আপনার কাছে আমি অপরাধ আসবো, এখানে। হ্যাঁ। আমি রাজাদার সঙ্গে, রাজাদা, ধরুন ভারত বারবার করে আহ, বলছে, তারপরেও কিন্তু সেটা থেমে নেই। আমরা একবার দেখলাম যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে, তার থেকে তারা পিছু হটে এসেছে। প্রথমে আদালতে যাদের অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে ইসকন মৌলবাদী সংগঠন, তারপরে কিন্তু আন্তর্জাতিক চাপ হোক, ভারতের চাপ হোক, তারা কিন্তু পারেনি, ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে যেতে পারেনি। উল্টে আমরা ভারতেও যেটা দেখছি, বা পশ্চিমবঙ্গে রাজাদা, অলরেডি ডাক্তারেরা সেটা বলতে শুরু করেছেন, বাংলাদেশের রোগীদের আমরা দেখবো না, সাধারণ মানুষ ডাক দিচ্ছেন। আপনি আর কি ভারতের যে রোল, আপনি সেটা কিভাবে দেখছেন? বা আপনি কি মনে করেন যে এখন ভারতের যে রোল আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, নাকি শুধু প্রেশারেই হবে? কিভাবে দেখবেন সেটা? না, দেখুন অরূপদা, আমার খুব ভালো লাগলো কামরুল সাহেব এবং শায়লা দিদির কথা শুনে। এখনো মানে উন্মুক্ত মন আমাদের পৃথিবীতে এখনো আছে, এটাই আমার খুব আনন্দ দিচ্ছে। দেখুন, বাংলাদেশ যখন সৃষ্টি হলো ভাষার ভিত্তিতেই তারা নতুন দেশ তৈরি করতে চাইলো। আহ, সেইটাই সেই আহ্বানই ভাষাগত, পৃথিবীর প্রথম আমরা বুঝলাম জাতীয়তাবোধের একটা ভাষাগত দিক আছে, ল্যাঙ্গুয়েজ ন্যাশনালিজম। তার আগে আমরা কোনোদিন শিখিনি, সেটা দিন শুনিনি কথা। আমরা সেই মুজিবুরের আহ্বানে আমরা সবাই পথে নেমেছিলাম। ভারত প্রথম তাকে স্বীকৃতি দিয়েছিল। ভারত যথাসম্ভব তার সামরিক এবং অন্য শক্তি দিয়ে সাহায্য করেছে, কেননা তারা ভাষাগত, তাদের ভাষার মর্যাদা সারা বিশ্ব বাংলাদেশের যে 21শে ফেব্রুয়ারি সেটাকে ভাষার মর্যাদা দেয়। কিন্তু যেটা আমরা দেখলাম যে পরবর্তীকালে বেশ কিছু জায়গায় ঘটতে লাগলো যে বাংলাদেশের কিছু নেতা তারা আফগানিস্তান বা পাকিস্তান মডেলটাকে ফলো করার চেষ্টা করলেন, যে সংখ্যাগুরুর একটা দাপট থাকবে, সংখ্যা লঘুর দেশ ছাড়তে হবে। আফগানিস্তানে প্রায় শূন্য হয়ে গেছে, পাকিস্তানে 15 থেকে 2%, এবং বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের পুরো পাকিস্তানের সময় 22% থেকে এখন সেটা 8%, বা 1901 সালে ছিল 33%। যাই হোক, কিন্তু বাংলাদেশে যখনই আমি গেছি সেখানকার মানুষ, এই যে কামারুলদার মতন মানুষ বা চায়লা দিদির মতন মানুষ, অসংখ্য মানুষ দেখে আমার মনে হয়েছিল, আমি বলতাম, বারে বারে বলতাম, যে বাংলাদেশ কখনো আফগানিস্তান বা পাকিস্তান হবে না। কেন বাংলাদেশের এই উন্মুক্ত চেতনা, ধর্মের বাইরে যে মনুষ্যত্ব বোধ আছে, কেন তারা ভাষা দিয়েই তারা সৃষ্টি। এবং শেখ হাসিনা আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশে যে উত্তরণটা ঘটছিল, আমরা অভিভূত হয়েছিলাম। মেয়েদের যেখানে স্বাধীনতা রয়েছে, মেয়েদের স্কুলের এনরোলমেন্ট রেট এখন ভারতের থেকে ভালো, সেখানকার ম্যাটারনাল মর্টালিটি রেট ভারতের থেকে ভালো, ফার্টিলিটি রেট ভারতের থেকে ভালো, এই শিক্ষার হার ভারতের থেকে ভালো। আমি ভারতীয় হয়েও বহু জায়গায় বাংলাদেশের এই নিঃশব্দ বিপ্লবের গুণ গাইতাম। অনেকে আমাকে বলতো, আপনি বাংলাদেশি মশাই। তো যাই হোক, আমার দুঃখ নাই, বাংলাদেশের যে উত্তরণ ঘটেছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তারা স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, পরের বছর থেকেই তারা ডেভেলপিং কান্ট্রির মর্যাদা পাচ্ছে।
কিন্তু এবং তাদের যে গার্মেন্টস, তাদের যে রেডিমেড গার্মেন্টস, আমেরিকাতেও যখন জামা কাপড় কিনতে গেছি দেখি বাংলা, মেড ইন বাংলাদেশ, আমার মুখে গর্ব ভরে উঠতো যে আমাদেরই অঙ্গ, আমাদের যারা আজকে পৃথিবীর এমন একটা জায়গায় গেছে। কিন্তু যারা আজকের এই যে নৃশংস হত্যা লীলায় নেমেছে, আমি মোহাম্মদ ইউনূসের সঙ্গে বহুবার দেখা করেছিলাম যখন উনি গ্রামীণ ব্যাংকের প্রধান ছিলেন। মিরপুরে ওনার অফিসে দেখা করেছিলাম, তারও আগে চিট্টাগম ইউনিভার্সিটি উনি এখন পড়াতেন, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, আমি সেখানেও ওনার সঙ্গে দেখা করেছি বহুবার। মানুষটাকে কখনোই আমার মনে হয়নি যে আজকের যে সাম্প্রদায়িক লীলার মধ্যে দেশটাই হচ্ছে, তাকে তার প্রচ্ছন্ন যা মদত রয়েছে আমাদের মনে হচ্ছে, মানুষটাকে আমার মনে হতো অত্যন্ত গরিবের সাথের মানুষ, কাছের মানুষ। সেইভাবেই আমি দেখেছিলাম। কিন্তু এই যে পরিবর্তন বা ওনার মধ্যে যেটা এসেছে এবং যাদেরকে উনি উপদেষ্টা হিসেবে এনেছেন, যারা যে ধরনের ভাষা ব্যবহার করছে, উত্তেজনা সৃষ্টি করছে, সেটা দুপক্ষের সম্পর্কে সঠিক নয়। যাই হোক, যে প্রশ্নটা আপনি করলেন, ব্যাপারটা হচ্ছে যে উত্তেজনা থাকে আবার নিভে যায়। তাই উত্তেজনার বশে দেশের মানুষ কিছু ভুল ত্রুটি করে। সেখানে কোনো কোনো জায়গায় ভারতীয় পতাকা, আমাদের তো রক্ত গরম হয়ে যায় ভারতীয় পতাকা উপর পায়ে হেঁটে যাচ্ছে, ওনাদেরও রক্ত গরম হচ্ছে যদি আমরা বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিই। এগুলো উত্তেজনার বশে কেউ না কেউ পাগল করে থাকে, সেগুলোকে আমাদের ভুলে যেতে হবে, ক্ষমা করতে হবে। আমরা অনেকে বলছে বাংলাদেশের উপর আমরা নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা, এসব করার, পাগলামি করার কোনো মানে হয় না। উত্তেজনা অচিরেই শেষ হবে যদি আমার এই যে কামরুলদার মতন বা শায়লা দিদির মতন মানুষ, তাদের তাদের যে আওয়াজ সেটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছয়, শিক্ষিত মানুষ এবং বাংলাদেশি মানুষের কাছে, তাদের বুঝতে হবে ভাষাগত ভাষাটাই তাদের মূল, তাদের জাতীয়তাবাদের মূল, ধর্ম নয়। তাহলে তো পাকিস্তান ভাগের প্রয়োজন ছিল না। এবং ভারতবর্ষের যে অবদান সেখানে ছিল, আমরা তো বাংলাদেশে স্বাধীনতার পেছনে আমাদের সমর্থন ছিল। আমরা, শেখ হাসিনা বারবার বলতেন ভারত তো কখনো সেখানে রয়ে যায়নি, সে আমাদের হেল্প করে চলে গেছে, আমাদের স্বায়ত্তশাসন দিয়ে, আমাদের অধিকার দিয়ে, সার্বভৌমত্ব দিয়ে চলে গেছে। ভারত এটাই সারা পৃথিবীতে করেছে। কিন্তু আজকে যদি দেখুন কারোর উস্কানিতে, সেটা আমেরিকার ডিপ স্টেটই হোক বা চায়নার উস্কানি, যে কোনো কারণই হোক, এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশকে অনেকটাই পিছনে ফেলবে বলে আমার ধারণা। কেননা অনেক কষ্ট করে এগিয়ে গিয়ে যাওয়া, যেটা হাসিনার দৃঢ়তার মধ্য দিয়ে সেটা সম্ভব হয়েছিল। অবশ্য ওনার কিছু অটোক্রেসি আমরা দেখেছি, সেটাও অবশ্য তার পতনের কিছুটা কারণ হলেও হতে পারে। কিন্তু যাই হোক না কেন, সেখানে যদি শান্তি, আমরা কিন্তু ভারত থেকে এমন কিছু করব না যাতে বাংলাদেশে উত্তেজনা বাড়ে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়। সেটা আমাদের করা কোনো মতেই না, প্রয়োজন হবে আপনি না। যেটা আমরা জানার নিঃসন্দেহে, সেটা হচ্ছে ভারত তো বারবার করে বিবৃতি দিচ্ছে। তো বিবৃতির অতিরিক্ত কি আপনি মনে করেন ভারতের কোনো রকম চাপ দেওয়া বা আরো কিছু করা দরকার? সেটা আপনি কিভাবে না দেখছেন? দেখুন, দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা স্বাভাবিক, এটা দুটো দেশেই ঘটে। বিবৃতি দিলে ভারত বিবৃতি দিচ্ছে, ওরাও চুপচাপ করে নি, ওরাও হুম। সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়ে দিয়েছে, এটা তো ডিপ্লোমেসি, দেশসব চলে। এবার হয়তো এরপরে আমরা হয়তো সামনিং করবো, সামান হয়তো ওদের যে রাষ্ট্রদূত আছে তাকে ডাকবো, হুম। প্রথমে হয়তো কফি খেয়ে বলবো যে একটু দেখুন না মশাই, পরেও যদি কাজ না হয় একেবারে দাঁড় করিয়ে বলবো হয়তো যে আমরা পছন্দ করছি না। বাংলাদেশও একই কাজই করবে, দু চারজন মানে ডিপ্লোম্যাটিক স্টাফদের সরিয়ে দেবে, আমরাও সরাবো। এইগুলো চলবে, লোকের কাছে বার্তা যে সরকার কতটা দেশের কথা ভাবছে। আহ এটাই বোধহয়, এইসব করেই কিছুটা যদি উত্তেজনা প্রশমন করা যায়, সরকার সেদিকেই যাবে। এবং একই সঙ্গে ভারতের যে দায়িত্বটা, সেটা হচ্ছে জেনিভা কনভেনশনের মতন রাষ্ট্রসংঘকে কাজে লাগিয়ে যারা মাইনরিটিস, রিলিজিয়াস মাইনরিটিস, তাদেরকে কি হুম। করে রক্ষা করা যায়, এবং সেই সংক্রান্ত ব্যাপারে যদি আন্তর্জাতিক একটা প্রস্তাবনা নেওয়া যায় এবং সমস্ত দেশ সেগুলোকে র্যাটিফাই করে, যে আমাদের দায়িত্ব। যে সংবিধানে দেখুন, বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনায় সেকুলারিজমের কথা বলা আছে। আর্টিকেলস 2 এর এতে বলছে আমরা মুসলমান দেশ বটে, কিন্তু সব ধর্মকে আমরা সমান অধিকার দেবো। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে 41 নম্বরে ফান্ডামেন্টাল রাইটসও কিন্তু বলা আছে হিন্দুর সমান অধিকার, হিন্দু ধর্ম পালন, প্রচারের কথা বলা আছে, সমান অধিকার আছে। এবং 12 নম্বর আর্টিকেলও একই, মানে সেখানে সরকারের দায়িত্ব আছে হিন্দু সব ধর্মকে রক্ষা করা। এত কথা বলা সত্ত্বেও কিন্তু রাষ্ট্র কিন্তু যেভাবে দেখে, যে হচ্ছে না। রাষ্ট্রের যে দায়িত্ব সেটা কিন্তু সে করেনি। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন চাপ আসছে। আপনি যেটা বললেন, ইসকনকে ব্যান করতে গিয়েও তারা ব্যান করেনি। ইসকনকে একবারই সিঙ্গাপুর বলেছিল আমার দেশে কাজ করতে পারবে না, সে মানে মানে টেররিস্ট বলে হিসেবে নেয়। তাদের কোনো একটা ধর্মীয় ইস্যুস নিয়ে তাদের মধ্যে বাধা বিতণ্ড ছিল। অল্প দিনের জন্য ব্যান, তাদেরকে তাদেরকে কাজ করতে দেয়নি, আবার তারা কাজ করতে পারছে। 82টা দেশে তারা কাজ করে, বাংলাদেশেই এখনো পর্যন্ত 19খানা জায়গায় তাদের আশ্রম আছে।
সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ইসকনকে প্রথমেই কেউ যদি টেররিস্ট বলে, তা হাস্যকর ব্যাপার গিয়ে দাঁড়াবে, যেখানে জামাতের মতন সংগঠনকে তারা নির্দ্বিধায় কাজ একদম। করতে দিচ্ছে, আর হুম। সেখানে যদি তারা বলে ইসকনকে টেররিস্ট, এর প্রতিক্রিয়া কিন্তু বিদেশে পড়তে বাধ্য। আমাদের আমি খেয়াল রাখতে হবে, আমেরিকার যিনি ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড, তিনি একজন ইসকনের একেবারে অ্যাক্টিভ সদস্য। হুম। হ্যাঁ, সুতরাং এর প্রতিক্রিয়া ভবিষ্যতে আসতে পারে। আমি চাইবো শিক্ষিত মানুষ মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা অনেকেই ভদ্রলোক আছেন, বা এর ফলে ভুল বোঝাবুঝি উত্তেজনা যাতে কম থাকে, আমরা আবার দুটো দেশ স্বাধীনভাবে এবং সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে একে অপরের সঙ্গে, শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে থাকতে পারবো, রাজা, সেটাই আমি চাই। রাজা আপনার কাছে আমি আসবো। কামরুল দা, রাজাদা যেটা বলছেন যে আর কি একটা সম্ভাবনা দেখছেন যে হবে, কিন্তু আসলে ইউনূস সরকার এখন যে জায়গায় অবস্থা, আপনার কি মনে হয় যে সমুদ্র মন্থনের পর লাস্টে অমৃত পাওয়া যাবে? একটা বিষয় যে যখন একটা ভাঙ্গন শুরু হয়, সেই ভাঙ্গন সহসা কিন্তু মিটে যায় না। ভাঙ্গনটা কিন্তু দ্বিপাক্ষিক। একটি হলো প্রগতিশীলদের পক্ষের ভাঙ্গন, তারা দাঁড়িয়ে আছে। আরেকটি হলো যারা সাম্প্রদায়িক গোষ্ঠীর, তারা সেই ভাঙ্গনটাকে উস্কে দিচ্ছে। প্রথমত যারা ক্ষমতায় সরকারে আছে তাদের এখন দায়িত্ব হলো, যেমন আওয়ামী লীগের সময় আমরা বারবার শুনতাম উন্নয়ন 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 বলতে বলতে, আহ, আর যারা উন্নয়নের কিছু কর্পোরেট ব্যবসায়ী আছে, দুর্নীতি দুর্নীতি করতে করতে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে। ফলে এটি তার একটা পতনের বড় ধরনের কারণ। আবার এখন যারা সংস্কার সংস্কার করতে গিয়ে দীর্ঘস্থায়ী দীর্ঘদিন থাকার যে পরিকল্পনা করছে, সেখানেও কিন্তু লোভ লালসা তৈরি হচ্ছে। ক্ষমতায় গেলে একটা লোভ তৈরি হয় যে এত বড় পাওয়ার, এত ক্ষমতা, এই লোভ তৈরি হয়। এবং দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক, এটা আইএমএফ বা আন্তর্জাতিক ক্ষেত্র মুদ্রা তহবিলে কিন্তু বড় ইফেক্ট পড়বে। 22,000 কোটি টাকা সেখানে তারা, আমাদের ছাপিয়েছে। প্রধান ব্যাংক সেখান থেকে তারা মুদ্রণ করেছে। আওয়ামী লীগের সময় মুদ্রণ করেছিল, যে কারণে বাংলাদেশের টাকার মান কিন্তু নিচে পড়ে গিয়েছিল, নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। এরাও একইভাবে সেই একই পর্যায়ে করছে। তাহলে পরিবর্তনটা কোথায়? সংস্কারটা কোথায় হলো? সংস্কারের নামে যদি ক্ষমতায় বেশি দিন থাকার যদি লোভ তৈরি হয়, তাহলে জনবিক্ষোভ ঠেকাতে পারবে না। ইসকন আজকে নেমেছে তাদের সনাতন হিন্দুদের, তাদের ভূমির অধিকার রক্ষা করার জন্য, তারা এখান থেকে যাবে না। কিন্তু কৃষক, শ্রমিক, আজকে শ্রমিকদের প্রত্যেকটা কলকারখানায় রাস্তাঘাটে তারা নেমেছে। ছাত্ররা ছাত্ররা কেন নামছে? তারা দেখছে যে তাদের জন্য সামনে কোনো চাকরি বাকরি নেই। তারা কি করবে জানে না, উদ্দেশ্যহীন। তারা দেখছে যে আমরা একটা কাঙ্ক্ষিত অর্জনের জন্য আমরা লড়াইটা করেছিলাম, কিন্তু সেটা অর্জনটা হচ্ছে না। ফলে তারা, এই যে হতাশাগ্রস্ত যে তরুণ সমাজ, তারা আজকে বিক্ষোভে ফেটে পড়ছে। তার কারণ এই বিক্ষোভটা শুধু তার প্রতিষ্ঠান ভাঙছে, অন্য প্রতিষ্ঠান ভাঙছে, এই যে ভাঙচুর করছে, এটা কিন্তু হতাশাগ্রস্ততা থেকে। তা আমার মনে হয় যে আমাদের এই ভারত আজকে কেন পাশে দাঁড়াচ্ছে, এই 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 কাউকে না কাউকে তো ওয়ার্ল্ডে দাঁড়াতে হবে। এটা গ্লোবালাইজেশনের যুগ। এটা বাংলাদেশ একা, তাহলে তো বাংলাদেশের সমস্ত কোনো কাঁচামালের দরকার ছিল না, বাইরের থেকে কোনো কিছু দরকার ছিল না। বাংলাদেশ তো নিজে নিজেই সব করতে পারতো, বা ইন্ডিয়া, তারা সব করতে পারে না। এটা গ্লোবালাইজেশনের যুগ, পারস্পরিক পারস্পরিক একটা আদান প্রদানের যুগ, বাণিজ্যিক যুগ। তাহলে এই অবস্থায় বাংলাদেশকে তো অন্য দেশ, তারা এখানে ব্যবসা বাণিজ্য করে। আজকে জাপান, এখান থেকে তারা প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি তারা চলে যাচ্ছে। 100টা ইকোনমিক জোন ছিল, সেগুলো এখন, সেখানে ইকোনমিক জোনগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। ফলে এই সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে, অন্যান্য দলগুলো ইতিমধ্যে বলা শুরু করেছে। এবং বলা শুরু করতে করতে কিছু দল আছে যারা ধর্ম উগ্রতা পন্থী, তারা চায় যে এরকম ঘোলা জলে একটা কিছু দুর্ঘটনা ঘটাবে, অর্থাৎ এরকম অবস্থায় থাকবে, আমরা একসময় জনবিক্ষোভের মধ্যে আমরা নতুন করে ক্ষমতা নেব। তো কামরুল দা, আপনার আমাদের, কি মনে হচ্ছে, এক লাইনে বলুন, কারণ সময় শেষ হয়ে আসছে, আপনার কি মনে আমার হচ্ছে মনে হয় যে যে কি আপনি সরকারকে কি দেখতে পাচ্ছেন, আগামী দিনে কি দেখতে পাচ্ছেন? এর পরিণতি, নিশ্চয়ই আমরা সবসময় আশাবাদী মানুষ, সবসময় অহিংসার পথে ভালোর দিকে হয়তো যাবে, কিন্তু সেই ভালোর দিকে যেতে গিয়ে অনেক রক্তক্ষরণ ঘটবে বলেই মনে হচ্ছে, এবং অনেক সংগ্রাম হবে বলে মনে হচ্ছে। যদি আপনার কাছে, আপনি কানাডায় থাকেন, এবং আমরা কানাডাতেও দেখেছিলাম কিছুদিন আগে মন্দিরের ওপর হামলা হয়েছিল, যেটা ভারত তার নিন্দাও করেছিল। তো আমার যেটা, এই যে রাজাদা যেটা বললেন তুলসী গাবার্ডের কথা,
তাহলে কি যতদিন না পর্যন্ত আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি কি রাষ্ট্রপতি হচ্ছেন, তার আগে পর্যন্ত কি এটা চলতেই থাকবে ডেমোক্র্যাটদের আমলে? কারণ যেহেতু বলা হয় যে ডেমোক্র্যাটদের প্রায় কোলের ছেলে হচ্ছে মোহাম্মদ ইউনুস, যে তারাই তাকে কোলে করে বসিয়েছেন, তাহলে কি আপনার মনে হয় যতদিন না ট্রাম্প ক্ষমতায় বসছেন এটা সংখ্যালঘুদের উপর আক্রমণ এরকম ভাবে চলতেই থাকবে, বা এই অরাজকতা এনার্কি যেটাই বলুন, থামার খুব একটা সম্ভাবনা নেই? আসলে ওইভাবে তো আমি বলতে পারবো না যে ট্রাম্প ক্ষমতায় আসলে একটা ম্যাসিভ চেঞ্জ হবে, বাট জিও পলিটিক্যাল একটা প্রভাব তো থাকে, এটা তো আমরা দেখেছি না। ডক্টর ইউনুস গেলেন ক্লিন্টন হুম। ফাউন্ডেশন, ওখানে বললেন মেটিকুলাসলি প্ল্যান্ড। সো আমরা তো এটার প্রকাশ দেখেছি। সো উই আর হোপিং, বিকজ ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাশ করার আগেই একবার উৎকণ্ঠা হ্যাঁ, জানিয়েছিলেন, তাই না? তো হ্যাঁ, এখন আর কথা দেওয়ালি তো বলেছিলেন, দেওয়ালির বলেছিলেন সময় উনি কথাটা, হ্যাঁ, বলেছিলেন। হুম। বলেছিলেন। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন যে আমাদের দেশে মুসলিম হিন্দু সম্প্রদায় বা অন্যান্য বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী ওনাদের উপর হামলা হচ্ছে না। তো এটা আসলে প্রমাণিত যে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে কোনোভাবেই যেহেতু থামছে না, ডে বাই ডে এটা বাড়ছে, তাই না? এমন যদি হতো যে না, এটা আম, চেষ্টা করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা মিনিমাইজ করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই একের পর এক এক একটা ইনসিডেন্ট হচ্ছে। এবং প্রতিদিন আমরা চিন্তায় আছি যে আইন আইনজ্ঞ যে মেরে ফেলা হলো হুম। উকিলটাকে, তারপরে আমরা সবাই প্রচার করেছি যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা বাসা থেকে বেরোবেন না, দোকানপাট খুলবেন না। মানে এই যে একটা উৎকণ্ঠা আমাদের, এটা তো প্রশমিত করার দায়িত্বটা কার? একটা রাষ্ট্রের প্রধানের, হুম। আমাদের না। আমাদের জনগণকে রক্ষা করার দায়িত্ব ওনার। উনি তো ক্ষমতাটা নিয়েছেন, উনি তো এসে ক্ষমতাটা নিয়েছেন, ওনাকে তো এটা আমাদের জনগণকে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটা তো ওনার উপরেই বর্তায়। সেটা তোকে তো উনি এড়াতে পারেন না। এখন উনি যদি কোনো কারণে ফেল করেন, তাহলে যারা উনাকে এটাকে কারো প্রভাবে যদি উনি এটাকে নর্মালাইজ করা যায়, তাহলে সেটা তো আমরা কামনা করতেই পারি। যদি বিদেশি শক্তি আমেরিকা বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন, ভারত সবসময় আমাদের একদম স্বাধীনতার শুরু থেকে আমাদের বন্ধু রাষ্ট্র। এবং আমার লজ্জা লাগে, আমাদের মতো যারা আমরা আছি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমাদের রীতিমতো লজ্জা লাগে। আমরা আপনাদের কাছে লজ্জিত, ক্ষমাপ্রার্থী, দুঃখিত। নিজেদেরকে এর থেকে আর কিভাবে বলবো, ভারতের মানুষ বন্ধু, মানে আমি লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না। আমাদের অবস্থাটা এরকম যে এত কৃতজ্ঞতারও তো একটা, বলেও তো একটা শব্দ আছে। তো এখন কথা হচ্ছে যদি উনি এটা ম্যানেজ করতে না পারেন, তাহলে তো আমরা চাইবই যে যারা, যদি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র বা আমেরিকা আমাদেরকে যদি এটাতে হেল্প করে এই জিনিসগুলো, কারণ এই মানুষগুলো তো এভাবে মারা যেতে পারে না, হুম। এভাবে নিগৃহীত, তাদের সম্পদ লুট হয়ে যাচ্ছে। এটা বংশ পরম্পরা, এটা তাদের দেশ। এটা যদি আমার দেশ হয়, আমি শায়লা আহমেদ লোপার দেশ হয়, আমার মুসলিম নেম, এটা একজন আমার হরিদাস চক্রবর্তী তারও দেশ। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ব- দেশ, এটা আদিবাসী। সো আমার বক্তব্য হচ্ছে এই জিনিসকে এখনই থামাতে হবে, থামতে হবে। হুম। দেশকে শান্ত করতে হবে, আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে হবে, এবং মানুষকে হেফাজত করতে হবে, মানুষকে প্রোটেকশন দিতে হবে। এবং এইটা ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব, আমাদেরকে জানমালের রক্ষা করা। এবং সেটার জন্য যদি ঠিক আছে। কারো সাহায্য উনি নিতে হয়, উনি যদি হুম। ফেল করে, তাহলে উনি বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো ওনাকে সাহায্য করতে হলে করতে হবে। আমরা সেই সাহায্য চাই। আমি চাই আমার ভাই ভেবে মারা যাবে না, আমার ভাইকে রক্ষা করতে হবে। এটা আমার, আমি মনে করি এটা আমারও দায়িত্ব। আমি কানাডা থাকি, আমি বাংলাদেশে থাকি, আমেরিকাতে থাকি, যেখানেই থাকি, আমার বাংলাদেশের প্রতি, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলিতে 11 জন ভাই, বাবা চাচার মধ্যে 7 জন মুক্তিযোদ্ধা। সো আমার দেশ এটা, এবং আমার একজন হিন্দু ভাইয়েরও দেশ। তো আমি এটুকুই রাজাদা, বলতে পারি। দিদি এই যেখানে যে আশা, হ্যাঁ যেটা বলছেন আপনার, আমি যে প্রথমে বলেই শুরু করলাম যে এখন আন্তর্জাতিক স্তরেও কিন্তু চাপ বাড়তে শুরু করেছে আহ, বিভিন্ন জায়গা থেকে। যদিও বাংলাদেশ ইউনূস সরকার রাষ্ট্রসংঘে গিয়ে বলেছে না, সব মিথ্যা প্রচার হচ্ছে, এত কিছু হচ্ছে না, সংখ্যালঘুদের তারা যথেষ্ট নাকি নিরাপত্তা দিচ্ছেন, সেটাই তারা বারবার করে বলছেন। যদি এবং সে দেশের প্রচার মাধ্যমকে বলেছে যে আরো বেশি করে প্রচার করতে, যে ভারত
অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশে যে স্যাটেলাইট চ্যানেল, ভারতে সব স্যাটেলাইট চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো স্যাটেলাইট চ্যানেলও চলছে না, সেখানে সব বন্ধ। তাদের আপনি কি দেখছেন? ধরুন আমি যদি একটা 1 মাসের স্প্যান আপনাকে দিই রাজাদা, ধরুন ডিসেম্বর মাস, যে এই ডিসেম্বর মাসের মধ্যে যে আপনি কি মনে করছেন যে এই উত্তেজনা সেটা কি প্রশমিত হবে, নাকি ইউনূসের হাতে কোনো ক্ষমতা আছে যে এই ছাত্র বৈষম্য এরা কি করতে দেবে? কোন দিকে যাচ্ছে? দ্রুত পরিস্থিতিতে গড়াচ্ছে যে জামাত, আমরা দেখলাম জামাত এখনো নিষিদ্ধ করার দাবি তুলছে। বল কিন্তু খুব দ্রুত রোল করছে রাজাদা। 1 মাস আপনি যদি আমি আপনাকে সময় দিই, কিভাবে দেখছেন এই আগামী 1 মাস? না দেখুন, 1 মাসে সমস্যা কমবে বলে আমি মনে করি না। কেননা এখানে একটা ধর্মের ব্যাপার রয়ে গেছে। ধর্মের মধ্যে আনফর্চুনেটলি কোনো ধর্ম হিংসার কথা বলে না, বিদ্বেষের কথা বলে না। ভালোবাসার কথা আমাদের হিন্দুদের আছে, কোরআনেও আছে, একই একই কত বক্তব্য বাইবেল বা অন্য গ্রন্থ আছে। কোনো ধর্ম হিংসা ছড়ায় না, কিন্তু যারা প্রচারক তারা হিংসাটাকে অবলম্বন করেই তাদের ধর্ম প্রচার করে থাকেন। এটা খুব দুর্ভাগ্যের। দেখুন এখন বিদ্বেষ শুরু হয়েছে। হুম। বিদ্বেষটা সহজে যায় না, ঘৃণা সহজে যায় না। এবং এর একটা আর্থিক ব্যাপারও আছে। যারা হিন্দু, তাদের যদি প্রপার্টি থাকে সে প্রপার্টি গুলোকে সরিয়ে দিয়ে খুব হুম। সস্তায় বা একেবারে জবরদখল করা, সে সবগুলো তো অনেকেই করছেন নানান জায়গায়, হয়ে আসছে, হিস্টোরিক্যালি হয়েও আসছে। তারপর সেদিক থেকে যেহেতু ইকোনমিক অ্যাডভান্টেজটা আছে, বহু লোক সেদিকেই যাবে। হ্যাঁ, ওরা হিন্দু, ওকে হ্যাঁ জবাই করো, প্রপার্টিটা নিয়ে নাও, এই একটা ভাবনা তো কিছু লোকের মধ্যে, দুষ্টু লোকের মধ্যে হুম। থাকবেই। সেটা সেটা এই সুযোগ তাদের, এটা তাদের সুযোগ। একটা একটা স্টেট লেট অবস্থা, গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নেন্স লেস অবস্থা, এটা সুযোগ তারা নেবেই। এবং তারপরে হিন্দুরাও, যেটা দিদি বললেন, হিন্দুরাও রুখে দাঁড়াবার চেষ্টা করছে, হ্যাঁ ব্যাকলাশ হবেই। তা এই মিশিয়ে অশান্তি সহজে যাবে না। তবে যেটা ঘটবে ধীরে ধীরে, অর্থনৈতিক বেসামাল যে অবস্থা হবে এর কোনো সন্দেহ নেই। সাপ্লাই চেন, বাংলাদেশে বহু জিনিসই বিদেশ থেকে হুম। আসতে হয়। এমনকি রেডিমেড গার্মেন্টস, যে কটন ইয়ার্ন, সেটা 50%, 22-4% ভারত থেকে আসে, হ্যাঁ আফ্রিকা দেশগুলো থেকে আসে, চীন থেকে আসতো। চীনের উপর নানা নিষেধাজ্ঞা হওয়ায় বাংলাদেশ সেটা কিনতে পারছে না, চাইনিজ ইয়ার্ন কিনতে পারছে না। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, সেখানকার রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সাপ্লাই চেন ডিসরাপশন হবেই, এবং জিনিসের দাম হু হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, শ্রীলঙ্কা 2 কোটির দেশ, বেসামাল অবস্থায় হয়ে গিয়ে হুম। প্রায় শেষ, হ্যাঁ আবার উঠে দাঁড়াচ্ছে। কিন্তু বাংলাদেশ 17 কোটি মানুষ, 17 কোটির দেশ, বুঝেছেন? একবার বেসামাল হলে কি অবস্থা হবে, হ্যাঁ ভাবতে পারছেন? সুতরাং সেই জায়গায় কিন্তু ধীরে ধীরে আর্থিক বেসামাল হবার সম্ভাবনাটা তীব্র। তখন আর ধর্ম কাজে দেবে না, হ্যাঁ ও মুসলমান ও হিন্দু এইটা কাজে দেবে না। তখন বেঁচে থাকাটাই এত তীব্র হয়ে দাঁড়াবে। তখন মানুষের ঐক্য, হিন্দু মুসলমান সব মানুষের ঐক্য, আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে, এই অবস্থা সৃষ্টির জন্য তারা, যারা দায়ী, হ্যাঁ হঠাৎই এরকম শুরু করে দিল, তারা কিন্তু অন্যভাবে ঐক্যবদ্ধ হবার তারা ভাববে। যে গরিব মানুষের ঐক্য তখন কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন কবে হবে এটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ডেডলাইন সম্ভব নয়। না, সেটা তবে বলা হ্যাঁ, সম্ভবই না। তবে এটা কিন্তু পরিষ্কার। ভারত আপাতত ভারত দেখুন, সে আলো ভারত দেখা এখন যাচ্ছে না। স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। ভারতেরও ভেতরে চাপ হুম। তৈরি হচ্ছে। ভারত সরকারও কিন্তু এরপরে ভয় দেখানোর দিকে যাবে। সীমান্তে তারা এইসব নিয়ে যাবে, বড় বড় যে সমস্ত তাদের যে গোলা বারুদ আসে নিয়ে যাবে, হুম। বিমান রেডি রাখবে, এগুলো সব তো করবে। এগুলো তো সবাই, এগুলো প্রথা, এগুলো সবাই করবেই। সে একটা ভয় দেখানোর জায়গা তৈরি হবে। চীনও আবার বাংলাদেশ সমর্থন করার নামে তারাও আবার নানান জায়গায় করবে। এই একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু তাতে তো খুব একটা সমাধান হবে না যদি আহ, যাতে যে মৌলবাদী তারা বিরাট ভয় পেয়ে যাবেন, সেরকম হবার সম্ভাবনা আমি দেখি না। এবং যারা এখন আছেন তারাও যে কিছু নিরস্ত হবেন, সেরকম সম্ভাবনাও খুব একটা নেই। সুতরাং আলটিমেটলি মানুষ যখন যদি বুঝতে পারে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। না হলে কিন্তু সমাধান এক্ষুনি এসে যাবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। কেননা সরকার গভর্ন করার মতন জায়গায় নেই। এবং মিলিটারিও আমার মনে হচ্ছে, যেভাবে শেখ হাসিনার সম্পত্তির লুট হলো, গণভবন লুট হলো, সে সময় আর্মির যে নীরবতা আমাদের লজ্জা দিয়েছে। যে আর্মি কেন নীরব? শেখ বঙ্গবন্ধু মুজিবের সম্পত্তি, আমরা তো, আমাদের তো চোখে জল আসছে। বা কেন এইগুলো ঘটতে থাকলো? সুতরাং আর্মি যতই তারা নিরপেক্ষ বলার চেষ্টা করুক, তাদের দক্ষতাহীনতা বা তাদের যে পক্ষপাতমূলক আচরণ, দুটোই কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে কোনো গভর্নেন্স
নেই। যত দিন যাবে আরো সেটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। তখন অর্থনৈতিক যে ট্রাবল যেটা আসবে, সেটাই বোধহয় মানুষকে নতুন করে একটা ঐক্যবদ্ধ হবার সুযোগ দেবে ধর্মের বাইরে। হুম। আহ ভালো যে আলোচনা ভালো দিকে এগোচ্ছিল, কিন্তু সব জিনিসই ভালো জিনিস তো একদিন না এক সময় তো থাকে, তার শেষ হতে হয়। তো আজ আমরা এখানেই দাড়ি টানছি, কিন্তু এই যে দেশের বাংলাদেশ এক দেশ, তার থেকে তো আমাদের বেরোতে হবে, বিদ্বেষ তার থেকে তো আমাদের বেরোতে হবে। কিন্তু আমাদের আলোচনায় সেই আলোর রেখা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। কবে সমুদ্র মন্থনের পর, যেটা আমি কামরুলদাকে জিজ্ঞেস করলাম, যে অমৃত কবে উঠবে আমরা কেউ জানি না, কিন্তু সেই যে অমৃতের সন্ধানে আমরা সবাই তাকিয়ে থাকলাম, বা আমরা চেয়ে আছি কবে অমৃত সবাই বাংলাদেশের মানুষ সেটা খেতে পারবে, এবং এবং ভারত এবং বাংলাদেশে এই যে সংখ্যালঘু যে বাংলাদেশে নিপীড়ন, সেটা বন্ধ হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।